আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে সিলেক্টেড শর্ট নোটস, অর্থাৎ সংক্ষিপ্ত ছোট প্রশ্ন। বিসিএস সহ যে কোনো চাকরির নিয়োগের পরীক্ষায় যে লিখিত পার্ট আছে, লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন আসে এবং বেশিরভাগই এগুলো হয় হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। সো আমাদের এই সিরিজের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক মাসের যত প্রয়োজনীয় টিকা পড়ার মতো, পরীক্ষা আসার মতো সেগুলো ক্লাস আকারে পড়িয়ে দেওয়া। তো ঠিক আছে, চলুন আর দেরি না করে আজকের সিলেক্টেড শর্ট নোটস ক্লাসে চলে যাই। লেটস স্টার্ট। চলুন আমরা প্রথমে দেখে নিই পদক ও পুরস্কার। ৭৭তম কান চলচ্চিত্র উৎসব। কানকে বলা হয় বিশ্ব চলচ্চিত্রের তীর্থস্থান। বিখ্যাত লেখক ফিলিপ্পে এরলাঙ্গার ১৯৩৮ সালে প্রথম কান উৎসব আয়োজনের ধারণা দেন। ১৪ থেকে ২৫ মে ২০২৪ অনুষ্ঠিত হয় ৭৭তম কান চলচ্চিত্র উৎসব। ৭৭তম উৎসবের উল্লেখযোগ্য বিজয়ী মূল প্রতিযোগিতা স্বর্ণপাম, আনোরা, শন বেকার, যুক্তরাষ্ট্র, গা প্রি, অল উই ইমাজিন আজ লাইট, পায়েল কাপাডিয়া, ভারত। জুরি প্রাইজ এমিলিয়া পেরেস, জ্যাক অদিয়ার, ফ্রান্স। অভিনেতা জেসি প্রেমন্স, কাইন্ডস অফ কাইন্ডনেস, যুক্তরাষ্ট্র। অভিনেত্রী সেলেনা গোমেজ, জয়ী স্যালডানা, আদ্রিয়ানা পাজ। কার্লা সোফিয়া গাসকোন, এমিলিয়া পেরেস। পরিচালক মিশেল গোমেজ, গ্র্যান্ড ট্যুর, পর্তুগাল। আ সার্তে রিগা চলচ্চিত্র ব্ল্যাক ডগ, গুয়ানহু, চীন। জুরি প্রাইজ দ্য স্টোরি অফ সুলেমান, বরিস লোজকাইন, ফ্রান্স। অভিনেতা আবু সানগারে, দ্য স্টোরি অফ সুলেমান, ফ্রান্স। অভিনেত্রী অনুসুয়া সেনগুপ্ত, দ্য শেমলেস। পরিচালক রবার্তো মিনারভিনি, ছবি দ্য ড্যামড, ইতালি। রুঙ্গানো নিওনি, ছবি অন বিকামিং আ গিনি ফাউল, জাম্বিয়া, ওয়েলস। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র স্বর্ণপাম, দ্য ম্যান হু কুড নট রিমেইন সাইলেন্ট, নেবোজা স্লিজেপসেভিক, ক্রোয়েশিয়া। আচ্ছা, সম্মানসূচক স্বর্ণপাম। এবারের উৎসবে সম্মানসূচক স্বর্ণপাম লাভ করেন মার্কিন অভিনেত্রী মেরিল স্ট্রিপ, মার্কিন পরিচালক প্রযোজক জর্জ লুকাস ও জাপানের স্টুডিও গিবলি। এবারই প্রথম কোনো প্রতিষ্ঠান এ সম্মান পায়। প্রথম বাঙালি তথা ভারতীয় হিসেবে কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন অভিনেত্রী অনুসুয়া সেনগুপ্ত। এই যে দেখেন, অনুসুয়া সেনগুপ্তর ছবি। পুলিৎজার পুরস্কার। পুলিৎজার পুরস্কারের মাধ্যমে যুক্তরাষ্ট্রভিত্তিক সাংবাদিক ও লেখকদের সম্মাননা দেওয়া হয়। ৬ মে ২০২৪ ঘোষণা করা হয় ২০২৪ সালের পুলিৎজার পুরস্কার প্রাপ্তদের নাম। ২০২৪ সালের বিজয়ী: সাংবাদিকতা, পাবলিক সার্ভিস, প্রো পাবলিকা। ব্রেকিং নিউজ রিপোর্টিং, লুকআউট সান্টা ক্রুজ। তদন্তমূলক প্রতিবেদন, দ্য নিউ ইয়র্ক টাইমস। ব্যাখ্যামূলক প্রতিবেদন, দ্য নিউ ইয়র্কার। স্থানীয় প্রতিবেদন, সিটি ব্যুরো অ্যান্ড ইনভিজিবল ইনস্টিটিউট। জাতীয় প্রতিবেদন, রয়টার্স। আন্তর্জাতিক প্রতিবেদন, দ্য নিউ ইয়র্ক টাইমস। ফিচার রচনা, দ্য নিউ ইয়র্ক টাইমস। ভাষ্য, দ্য ওয়াশিংটন পোস্ট। সমালোচনা, লস অ্যাঞ্জেলিস টাইমস। সম্পাদকীয় রচনা, দ্য ওয়াশিংটন পোস্ট। সচিত্র প্রতিবেদন এবং মন্তব্য, দ্য নিউ ইয়র্কার। ব্রেকিং নিউজ আলোকচিত্র, রয়টার্স। ফিচার আলোকচিত্র, অ্যাসোসিয়েটেড প্রেস, এপি। অডিও রিপোর্টিং, ইনভিজিবল ইনস্টিটিউট অ্যান্ড ইউএসজি অডিও। আচ্ছা, পদক ও পুরস্কারের মধ্যে যে সাহিত্যতে পেয়েছে হচ্ছে পুলিৎজার প্রাইজ হচ্ছে সাহিত্য। কল্পকাহিনী নাইট ওয়াচ, জায়ান এন ফিলিপস। নাটক প্রাইমারি ট্রাস্ট, ইবনি বুথ। ইতিহাস নো রাইট টু অ্যান অনেস্ট লিভিং, দ্য স্ট্রাগলস of Boston's black workers in the Civil War era, Jacqueline Jones. জীবনী কিং লাইফ, জনাথন ইগ। আত্মজীবনী লিলিয়ানস ইনভিজিবল সামার, এ সিস্টার্স সার্চ ফর জাস্টিস, ক্রিস্টিনা রিভেরা গাজা।
কবিতা ট্রিপাস, পোয়েমস ব্র্যান্ডম সং, সাধারণ নন ফিকশন আ ডে ইন দ্য লাইফ অফ আবেদ সালামা, অ্যানাটমি অফ এ জেরুজালেম ট্র্যাজেডি নাথান থ্রল, সঙ্গীত অ্যাডাগিও ফর ওয়াডাডা লিও স্মিথ, ট্রিশন সোরে। নামগুলো একটু কঠিন কিন্তু পরীক্ষাতে চলে আসতে পারে, এমসিকিউতে বিশেষ করে, আর শর্ট টিকা আকারেও আসতে পারে, এই কারণে আমাদের একটু জেনে রাখতে হবে। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে শান্তি পদক দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ লক্ষ্যে 20 মে 2024 মন্ত্রিসভার বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালা 2024 এর খসড়া অনুমোদন দেয়া হয়। নীতিমালা অনুযায়ী এই পদকের অর্থমূল্য হবে $1 লাখ। এর সঙ্গে থাকবে 18 ক্যারেটের 50 গ্রাম ওজনের একটি স্বর্ণপদক ও একটি সনদ। প্রতি 2 বছর পর পর শান্তি প্রতিষ্ঠায় কয়েকটি ক্ষেত্রে অবদানের জন্য দেশীয় বা আন্তর্জাতিক পর্যায়ের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এ পদক দেয়া হবে। প্রতিবার 17 মার্চ জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এ পদকের জন্য মনোনীত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হবে এবং 23 মে বা কাছাকাছি সময়ে এই পুরস্কার দেয়া হবে। কারণ 23 মে 1973 বঙ্গবন্ধু বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক জুলিও কুরি শান্তি পদকে ভূষিত হন। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালা 2024 খসড়া অনুমোদনের ছবি। বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য সুলতানাস ড্রিম। 8 থেকে 10 মে 2024 মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটরে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড কমিটি ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক এর 10ম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের কল্পকাহিনী সুলতানাস ড্রিমকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা বইটি দিল্লির প্রাইম মিনিস্টার মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরিতে সংরক্ষিত রয়েছে। মিউজিয়ামের পক্ষ থেকে এর ডিজিটাল ভার্সন মুক্তিযুদ্ধ জাদুঘরকে উপহার দেওয়া হয়। রোকেয়া পরিবারের উত্তরসূরি মাজেদা সাবের মূল বইয়ের একটি প্রতিলিপিও মুক্তিযুদ্ধ জাদুঘরকে উপহার দেন। এছাড়া রোকেয়ার লেখাটি সহ দ্য ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিনের একটি কপি ব্রিটিশ লাইব্রেরির দক্ষিণ এশিয়া শাখাতে সংরক্ষিত রয়েছে। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি রোকেয়া সাখাওয়াত হোসেন, সুলতানাস ড্রিম ইলাস্ট্রেটেড। বাংলাদেশের পক্ষ থেকে MOWCAP এর কাছে সুলতানাস ড্রিম এর নামের আবেদন করে মুক্তিযুদ্ধ জাদুঘর। এবারের তালিকায় ভারত, চীন, ইন্দোনেশিয়া সহ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় 9টি দেশের আরও 19টি স্মরণীয় প্রামাণ্য দলিল অন্তর্ভুক্ত করা হয়। সেগুলোর মধ্যে রয়েছে ভারতের তুলসীদাস রচিত রামচরিত মানস এর পাণ্ডুলিপি, চীনের ঐতিহ্যবাহী চেংরু টি হাউস মহাফেজ খানা ও ইন্দোনেশিয়ার ইমাম বঞ্জলের পাণ্ডুলিপি। ইউনেস্কোর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক দপ্তরের একটি বাছাই কমিটি রয়েছে। তালিকা অন্তর্ভুক্তির জন্য এই কমিটি ঐতিহাসিক ও সমকালীন গুরুত্বের পাশাপাশি আরও অনেক বিষয় বিবেচনা করে। এর আগে 30 অক্টোবর 2017 বাংলাদেশ থেকে ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের তালিকায় স্থান পায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ঐতিহাসিক ভাষণ। সুলতানাস ড্রিম। ভারতবর্ষের নারী শিক্ষার অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা সুলতানাস ড্রিম বিশ্ব সাহিত্যের ইতিহাসে ধ্রুপদী নারীবাদী কল্পকাহিনীর অংশ। 1905 সালে তিনি দ্য ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিনের মিসেস RS হোসেন নামে সুলতানাস ড্রিম ইংরেজি ভাষায় প্রথম স্বল্পায়তন আখ্যানটি রচনা করেন। 1908 সালে সুলতানাস ড্রিম পুস্তিকা আকারে প্রকাশিত হয়। কলকাতার 54 কলেজ স্ট্রিট থেকে SK লাহিড়ী অ্যান্ড কোম্পানি প্রকাশিত 38 পৃষ্ঠার এই বইয়ের মূল্য ছিল 4 আনা। তারপর বেগম রোকেয়া নিজেই কিছু পরিবর্ধন করে উপন্যাসটিকে সুলতানার স্বপ্ন নামে বাংলায় অনুবাদ করেন। 1922 সালে উপন্যাসিকাটি মতিচুর গ্রন্থের 2য় খণ্ডে প্রথম প্রকাশিত হয়। অ্যানিমেশন চলচ্চিত্র সুলতানাস ড্রিম অবলম্বনে 2023 সালে স্প্যানিশ নির্মাতা ইজাবেল হারগুয়েরা তৈরি
করেন অ্যানিমেশন চলচ্চিত্র। স্প্যানিশ ভাষায় চলচ্চিত্রটির নাম রাখা হয় এ সুয়েনো দে লা সুলতানা, ইংরেজিতে সুলতানাস ড্রিম। 31তম জিআই পণ্য টাঙ্গাইল শাড়ি। আমরা এখন দেখব 31তম জিআই পণ্য হচ্ছে টাঙ্গাইল শাড়ি নিয়ে। আমার কিন্তু 30টি জিআই পণ্যের একটি বিশাল ভিডিও আছে এবং অনেক ভিউ, এটার খুব ভালো ভিউ এবং অনেক স্টুডেন্টরা দেখেছে। আপনারা খুবই বিশদ আকারে জিআই পণ্যের 30টি জিআই পণ্যের ওখানে দেখানো হয়েছে, পড়ানো হয়েছে। তো যারা যারা মিস করেছেন তারা অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন, আমি এখানে লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, এখন আমরা দেখি 31তম জিআই পণ্য টাঙ্গাইল শাড়ি। 6 ফেব্রুয়ারি 2024 টাঙ্গাইল জেলা প্রশাসক টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্যের জন্য আবেদন করে। এরপর 7 ফেব্রুয়ারি 2024 পেটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর ডিপিডিআই তা জিআই জার্নালে প্রকাশ করে। নিয়ম অনুযায়ী জার্নালে প্রকাশের 2 মাসের মধ্যে কেউ আপত্তি না করায় 9 এপ্রিল 2024 টাঙ্গাইল শাড়িকে 31তম জিআই পণ্যের স্বীকৃতি দিয়ে সনদ ইস্যু করা হয়। 25 এপ্রিল 2024 একটি অনুষ্ঠানের মাধ্যমে টাঙ্গাইল শাড়ি সহ আরও 13টি জিআই সনদ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এখানে খুব সুন্দর একটি টাঙ্গাইল শাড়ির ছবি আমরা দেখতে পাচ্ছি। টাঙ্গাইল শাড়ির ইতিহাস। সনাতন ধর্মের বসাক সম্প্রদায়কে টাঙ্গাইল শাড়ির মূল কারিগর বলা হয়। মুঘল আমলে যখন বিশ্বজুড়ে আমাদের মসলিনের জয় জয়কার, ঠিক তখন টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চলের বসাক তাঁতিদের মাধ্যমে টাঙ্গাইল শাড়ির বিকাশ ঘটে। এ তাঁতি গোষ্ঠীর একটি দল সিন্ধু অববাহিকা হয়ে ভারতের মুর্শিদাবাদ থেকে বাংলাদেশের রাজশাহী অঞ্চলে প্রবেশ করে। সেখানকার আবহাওয়া ততটা কার্যকরী না থাকার কারণে কিছু অংশ চলে আসে ঢাকার ধামরাইয়ে। তাদের নিজেদের মধ্যে মতবিরোধ দেখা দিলে ভাগ হয়ে একদল চৌহাট্টা চলে আসে। এরপর ধামরাই ও চৌহাট্টা থেকে কিছু তাঁতি আরও ভালো ও উপযুক্ত স্থান খুঁজতে খুঁজতে টাঙ্গাইলে চলে আসে। তারা সেখানে স্থায়ীভাবে টাঙ্গাইল শাড়ি বুনন শুরু করে। সে হিসেবে টাঙ্গাইলের তাঁত শিল্পের ইতিহাস শত শত বছরের পুরনো। টাঙ্গাইলের বিভিন্ন জমিদারদের পৃষ্ঠপোষকতায় ও আনুকূল্যে তাঁত শিল্পের বিকাশ ঘটে। মূলত সূক্ষ্ম বুনন পদ্ধতি এবং মিহি হওয়ার কারণে টাঙ্গাইল শাড়ি খ্যাতি লাভ করে। 1923 থেকে 24 সালে কাপড়ের নকশার প্রচলন শুরু হয়। 1931 থেকে 32 সালে নকশার জন্য জ্যাকার্ড পদ্ধতি উদ্ভাবনের পর শাড়ির পাড় ও জমিনের নকশার অনেক বেশি বৈচিত্র্য আসে। মূলত পাড়ের নকশা আগে তোলা হয় এবং এর সাথে মিল রেখে জমিনের নকশা তোলা হয়। শুরুতে টাঙ্গাইল শাড়ি ছিল 10 হাত, পরবর্তীতে 12, 13, 14 হাত শাড়ি তৈরির প্রচলন শুরু হয়। 1947 সালের দেশভাগের পর টাঙ্গাইল শাড়ির প্রধান হাট হিসেবে সুপরিচিতি লাভ করে টাঙ্গাইল সদরের বাজিতপুর। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ও হিউয়েন সাং এর ভ্রমণ কাহিনীতে টাঙ্গাইলের তাঁত শিল্পের কথা উল্লেখ রয়েছে। টাঙ্গাইল জেলার তাঁতবহুল গ্রামগুলো হলো বাজিতপুর, সুরুজ, বার্থা, বামনকুশিয়া, পাথরাইল, ঘারেন্দা, গোসাই, তন্দ্রি, নলুয়া, তারটিয়া, জোয়ার, এনায়েতপুর, দেওজান, বেলতা, গরাসিন, সন্তোষ, নলসুন্দা, কাগমারি, বল্লা, রামপুর, বাংরা, সহদেবপুর, ভুক্তা, আকুয়া, ছাতিহাটি, আইসরা, রতনগঞ্জ, বিষ্ণুপুর ইত্যাদি। সনদপ্রাপ্ত 31টি জিআই পণ্যের নাম। তাহলে এখানে একটা পুরো লিস্ট আমি তুলে দিয়েছি, এটা আপনারা পিডিএফে দেখে ভালো মতো পড়ে নেবেন এবং আমার ওই ভিডিওটার লিঙ্ক তো আমি দিয়ে দিব উপরে। সেই ভিডিওটা যদি দেখে নেন আপনার জিআই পণ্য নিয়ে আর কোনোই সমস্যা থাকবে না, একদম মাথায় গেঁথে যাবে, কারণ ওখানে ছবি আকারে অনেক বিশদ আকারে ভিতরে পড়িয়ে দিয়েছি আমি। ঠিক আছে, ওটা দেখে নেবেন আর এটাও দেখে নেবেন, এখানে লিস্ট দেওয়া আছে। আচ্ছা, বিনিময় হার নির্ধারণে ক্রলিং পেগ। তাহলে আমরা জানি খুব ভালো একটা সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আসার মতো হচ্ছে এই ক্রলিং পেগ। তো সেটা নিয়ে আমরা একটু দেখব, কনসেপ্টটা একটু ক্রিটিক্যাল, তো এই জন্য খুব ভালো মতো আমাদের এটা পড়তে হবে আর কি। 8 মে 2024 বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নির্ধারণে ক্রলিং পেগ পদ্ধতি চালু করে। ক্রলিং পেগ চালু করে কেন্দ্রীয় ব্যাংক ডলারের বিপরীতে টাকার বড় ধরনের অবমূল্যায়ন করে।
প্রথম দিনেই ডলারের দাম 7 টাকা বা 6.36% বাড়িয়ে মধ্যবর্তী এর দর নির্ধারণ করা হয় 117 টাকা। বিনিময় হারের ইতিহাস। মানুষ যখন ব্যবসা বাণিজ্য শুরু করে তখন থেকেই বৈদেশিক মুদ্রার বিনিময় হার ব্যবস্থা চালু হয়। 500 বছর আগে বিশ্বের প্রথম বৈদেশিক মুদ্রার বিনিময় বাজার চালু হয় আমস্টারডামে। 1875 সালে বিনিময় হার নির্ধারণের স্বর্ণমান ব্যবস্থা চালু হয়, অর্থাৎ একটি দেশের মজুতে যত সোনা রয়েছে ঠিক তত মুদ্রাই তারা ছাপতে পারবে। এ ব্যবস্থা ভেঙে যায় প্রথম বিশ্বযুদ্ধের পর। 1931 সালে গোল্ড স্ট্যান্ডার্ড প্রথম পরিত্যাগ করে গ্রেট ব্রিটেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1 থেকে 12 জুলাই 1944 যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটন উডস শহরের অর্থনৈতিক সম্মেলন থেকে উদ্ভব হয় ব্রেটন উডস ব্যবস্থার। এর লক্ষ্য ছিল স্থিতিশীল বিনিময় হার ব্যবস্থার প্রবর্তন। 15 আগস্ট 1971 তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ব্রেটন উডস ব্যবস্থা বাতিল করে দেন। মার্কিন ডলার সোনায় রূপান্তরের ক্ষমতা বাতিল করার এ পদক্ষেপকে বলা হয় গোল্ডেন উইন্ডো বন্ধ করা, যাকে অনেকে নিক্সন শক বলে থাকেন। এরপর 1 মার্চ 1973 থেকে যে যার মতো করে বিনিময় ব্যবস্থা অনুসরণ করা শুরু করে, আর এভাবেই বিশ্বে যাত্রা শুরু হয় ভাসমান বা ফ্লোটিং বিনিময় হারের। আর যারা দুর্বল তারা বেছে নেয় স্থির বিনিময় হারকে। সেই বিনিময় হারের আরেক সংস্করণ ক্রলিং পেগ। বাংলাদেশ প্রেক্ষাপট। স্বাধীনতার পূর্বে বাংলাদেশের মধ্যবর্তী মুদ্রা ছিল ব্রিটিশ পাউন্ড স্টার্লিং। 1 জানুয়ারি 1972 পাকিস্তানি রুপির পরিবর্তে বাংলাদেশি মুদ্রা হিসেবে টাকাকে জাতীয় মুদ্রা করা হয়। একই সাথে বিনিময় হার নির্ধারণ করা হয় পাউন্ড প্রতি 18.9677 টাকা, তবে মধ্যবর্তী মুদ্রা হিসেবে ব্রিটিশ পাউন্ড স্টার্লিংকেই ধরে রাখে। 23 জানুয়ারি 1972 পাউন্ডের বিনিময় হার ডলারের সঙ্গে ভাসমান বা ফ্লোটিং করা হয়। তখন দেশে ডলারের বিনিময় হার ছিল 7.27027 টাকা। স্বাধীনতার পর প্রথম 17 মে 1975 টাকার বিপরীতে পাউন্ডের মূল্য নির্ধারণ করা হয় 30 টাকা। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত এটি সর্বোচ্চ অবমূল্যায়ন। বিনিময় হার ব্যবস্থার ব্যাপক পরিবর্তন আসে 11 জানুয়ারি 1983। এ সময় পাউন্ডের পরিবর্তে মার্কিন ডলারকে মধ্যবর্তী মুদ্রা হিসেবে বেছে নেওয়া হয়। 24 মার্চ 1994 IMF চুক্তির অনুচ্ছেদ 8 অনুসারে চলতি হিসাব লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশি টাকা রূপান্তরযোগ্য ঘোষণা করা হয়। এক্সচেঞ্জ রেট সার্কুলার নম্বর 1 এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক 31 মে 2003 থেকে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ টাকা ডলার বিনিময় হারকে সম্পূর্ণরূপে বাজার ভিত্তিক ফ্লোটিং রেজিমে করার ঘোষণা করে। সর্বশেষ 8 মে 2024 বাংলাদেশ ব্যাংক টাকা ডলারের বিনিময় হার নির্ধারণে ক্রলিং পেগ পদ্ধতি চালু করে। উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে মুদ্রা ভাসমান করার পূর্ব পর্যন্ত বাংলাদেশে মোট 86 বার টাকার অবমূল্যায়ন এবং 2 বার অতিমূল্যায়ন করা হয়। মুদ্রা বিনিময়ের পদ্ধতি। সাধারণত ডলার বা অন্যান্য বৈদেশিক মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে 2 ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়, হার্ড পেগ এবং সফট পেগ। ক্রলিং পেগ, ইংরেজি শব্দ ক্রলিং এর বাংলা অর্থ হামাগুড়ি দেয়া, আর পেগ শব্দটির নানা অর্থ হলেও অর্থনীতির মুদ্রা ব্যবস্থায় এর অর্থ নির্দিষ্ট সীমা, অর্থাৎ হামাগুড়ি দেওয়ার সুযোগ থাকবে তবে নির্দিষ্ট একটি সীমার মধ্যে। এই দৃষ্টিতে বলা যায় ক্রলিং পেগ হলো বিনিময় হার সমন্বয়ের একটি পদ্ধতি, যেখানে একটি নির্দিষ্ট সীমার মধ্যে বিদেশি মুদ্রার দাম ওঠানামা করার অনুমতি দেওয়া হয়। নিয়ন্ত্রিত বা বেঁধে দেওয়া বিনিময় হার থেকে উন্মুক্ত বাজার দরে প্রবেশের আগের ধাপটি মূলত ক্রলিং পেগ। অর্থনীতিতে নিজ দেশের মুদ্রা অবমূল্যায়ন প্রকট আকার ধারণ করলে ক্রলিং পেগ পদ্ধতিতে বৈদেশিক মুদ্রার ভাসমান বিনিময় হার ব্যবহার মান নির্ণয় করা হয়। কোনো দেশে ডলারের সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল্য কত হবে সেটির একটি সীমা ঠিক করে দেওয়া। হার্ড পেগ পদ্ধতিতে সরকার বৈদেশিক মুদ্রার মান নিজে ঠিক করে দেয়। সফট পেগ পদ্ধতিতে বাজারের উপরের মুদ্রার মান ছেড়ে দেওয়া হয়। তবে সরকার বা ব্যাংক চাইলে সফট পেগ পদ্ধতিতে
ডলারের একটি সম্ভাব্য দাম ধরে দিতে পারে। এছাড়া অনেক দেশে ডলারের মান সম্পূর্ণ বাজারমুখী রাখতে এবং হস্তক্ষেপবিহীন মান নির্ধারণে করা হয়। ক্রলিং পেগের কাজ মুদ্রার গতিবিধি নিয়ন্ত্রণ করার জন্য মুদ্রা কর্তৃপক্ষ ক্রলিং পেগ গ্রহণ করে, প্রধানত যখন মুদ্রাস্ফীতি বা অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে অবমূল্যায়নের হুমকি দেখা দেয়। কেন্দ্রীয় ব্যাংক সমন্বিত পদ্ধতিতে মুদ্রা বিক্রি ও ক্রয় করে হস্তক্ষেপ করে সমমূল্যকে ব্যান্ডে থাকার অনুমতি দেয়। ঈদুল আজহা, কুরবানি ও হজ। আমরা জানি যে খুব রিসেন্টলি আমরা ঈদুল আজহা পার করলাম, তাহলে আমরা এখন একটু ঈদুল আজহা নিয়ে পড়ে ফেলি, আর এটাই সুযোগ আর কি, যখন যেটা উপলক্ষ তখন একটু আমরা পড়ে নিব সেটা সম্পর্কে। ঠিক আছে, বলা যায় না, চলে আসতে পারে, ছোট একটা টিকা চলে আসতে পারে। সময় বহমান স্রোতে আবারও ঈদ দোরগোড়ায়। মুসলমানদের দুটি প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে একটি ঈদুল আজহা। ঈদুল আজহার প্রধান ইবাদত হলো কুরবানি করা। অন্যদিকে হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান নারী পুরুষদের উপরে জীবনে একবার হজ করা ফরজ। ঈদুল আজহা। ঈদ অর্থ উৎসব বা আনন্দ, আর আজহা অর্থ কুরবানি বা উৎসর্গ করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহার দিন ঈদের নামাজ পরবর্তী খুতবায় বলেছেন, এদিনের প্রথম কাজ হলো সালাত আদায় করা, এরপর কুরবানি করা। আরবি জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহা পালন করা হয়। ঈদের নামাজ 2 রাকাত। এটি ওয়াজিব, যা জামায়াতের সাথে পড়তে হয়। মুসলিমগণ এই নামাজ খোলা মাঠে বা মসজিদে আদায় করে থাকেন। ঈদের নামাজ সাধারণত সূর্য উদয়ের পর থেকে জোহরের ওয়াক্ত আসার মধ্যবর্তী সময়ে আদায় করা হয়। ঈদুল আজহার বিশেষ আমলগুলো হলো গোসল, সুগন্ধি ও উত্তম পোশাক পরিধান করা, 2 তাকবীরে তাশরিক বলা, 3 ঈদের নামাজ, 4 কুরবানি, 5 কুরবানির গোশত খাওয়া ও খাওয়ানো। তাকবীরে তাশরিক জিলহজ মাসের 9 তারিখ ফজর হতে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত সকলের উপর ফরজ নামাজের পরেই একবার তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। পুরুষরা উচ্চস্বরে ও স্ত্রীলোকগণ নীরবে পাঠ করবে। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। কুরবানি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্রকে কুরবানি দিতে গিয়ে আত্মত্যাগের যে মহান দৃষ্টান্ত ও আদর্শ স্থাপন করেছেন, সেই স্মৃতিকে স্মরণ রেখে মহান আল্লাহর প্রেমের চেতনাকে প্রখর রাখার জন্য মুসলিম উম্মাহ কুরবানি দেয়। এই কুরবানি একদিকে যেমন আল্লাহর জন্য আত্ম উৎসর্গের শিক্ষা দেয়, অপরদিকে অন্যের সাথে সামাজিক বন্ধন ও ভ্রাতৃত্ব সৃষ্টি করে। আরবি কুরবানি শব্দের অর্থ নৈকট্য, ত্যাগ, উৎসর্গ, অর্থাৎ আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যই কুরবানি দেওয়া হয়। এটি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের অনন্য মাধ্যম। ঈদুল আজহার দিনে পশু জবেহ করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় বলে এ পশু জবেহ করাকেই কুরবানি বলা হয়। কার উপরে ওয়াজিব? ইসলামী বিধান মতে বালেগ, মুকিম, স্বাধীন মুসলিমের উপর কুরবানি ওয়াজিব, যিনি 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে নিসাব পরিমাণ সম্পদের অধিকারী হবেন। উট, মহিষ, গরু, দুম্বা, ছাগল ও ভেড়া এই 6 শ্রেণীর পশু দিয়ে কুরবানি করা যায়। কুরবানির ক্ষেত্রে নিয়তের বিশুদ্ধতা অপরিহার্য। জিলহজ মাসের 10 তারিখ তথা ঈদের নামাজের পর থেকে 12 জিলহজ পর্যন্ত কুরবানি করা যায়, তবে প্রথম দিন কুরবানি করাই উত্তম। কুরবানির গুরুত্ব। কুরবানি একটি আর্থিক ইবাদত। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধান রেখেছি। সূরা হজ আয়াত 34। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের ধারে না আসে। মুসনাদে আহমদ ইবন মাঝা।
হজ। হজ ইসলামের পঞ্চম রোকন বা স্তম্ভ। নামাজ, রোজা, জাকাত যেমন ফরজ ইবাদত, তেমনি আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান মুসলমান নরনারীর জন্য হজ অন্যতম বরকতপূর্ণ অবধারিত কর্তব্য। হজ আরবি শব্দ, এর অর্থ নিয়ত করা, সংকল্প করা। ইসলামী শরীয়তের পরিভাষা অনুসারে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট তারিখে মক্কার পবিত্র কাবা শরীফ প্রদক্ষিণ, আরাফাত ময়দানে অবস্থান, সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মধ্যবর্তী স্থানে সাই করা, মিনা অবস্থান করার নাম হজ। অর্থনৈতিকভাবে সামর্থ্যবান মুসলমানদের ওপর জীবনে একবার হজ আদায় করা ফরজ। হজের ফরজ তিনটি: ইহরাম বাঁধা, আরাফাতের ময়দানে অবস্থান করা ও তাওয়াফে জিয়ারত সম্পন্ন করা। হজের ওয়াজিব সমূহ: মুজদালিফায় অবস্থান, 7 বার সাই করা, মিনায় জামারা সমূহে কঙ্কর নিক্ষেপ, কুরবানি করা, মাথার চুল মুন্ডানো ও বিদায়কালীন তাওয়াফ সম্পন্ন। হজের গুরুত্ব: আল্লাহ তাআলা বলেছেন, মক্কা শরীফ পর্যন্ত পৌঁছাতে সক্ষম প্রত্যেক ব্যক্তির উপরে আল্লাহর জন্য হজ আদায় করা ফরজ। সূরা আল ইমরান আয়াত 97। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ পালন করে এবং তাতে কোনো অশ্লীল কথা বলে না বা কোনো অশ্লীল কাজ করে না, সে হজ থেকে সেদিনের মতো এমন নিষ্পাপ হয়ে প্রত্যাবর্তন করে যেদিন তার মা তাকে জন্মদান করে। বুখারী ও মুসলিম। এসডিজি, টেকসই উন্নয়ন। তো আমরা জানি এসডিজি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা হচ্ছে একটা ফিক্সড টপিক, যেটা যে কোনো পরীক্ষাতে চলে আসতে পারে, এটা কিন্তু চেঞ্জ হয় না। সো এই জন্য আমাদের কিন্তু একবার পড়ে ফেললে এরপরে যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন আমাদের থাকবে। তাহলে আমরা একটু এসডিজি নিয়ে একটু পড়বো। উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর পাশাপাশি সেসব উন্নয়ন কর্মকাণ্ড যাতে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষেত্রে ঘাটতি বা বাধার কোনো কারণ হয়ে না দাঁড়ায়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রেখে পরিকল্পিত উন্নয়নই হলো টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। টেকসই উন্নয়ন মূলত ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে গৃহীত একটি উন্নয়ন পরিকল্পনা। টেকসই উন্নয়নের ধারণা। টেকসই উন্নয়ন ধারণাটি প্রথম পাওয়া যায় ক্লাব অফ রোম নামের একটি সংস্থার প্রতিবেদন থেকে। 1968 সালে ইতালীয় শিল্পপতি আরেলিয়া পিচ্চাই ও ব্রিটিশ বিজ্ঞানী আলেকজান্ডার কিং সংস্থাটি গড়ে তোলেন। 1972 সালে তারা বৈশ্বিক প্রবৃদ্ধি এবং এর প্রভাব সম্পর্কে আলোড়ন সৃষ্টিকারী একটি প্রতিবেদন প্রকাশ করেন, যা দ্য লিমিটস টু গ্রোথ নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়। টেকসই উন্নয়নের ধারণা। প্রতিবেদনটি বৈশ্বিক চিন্তাবিদদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলে। এর ধারাবাহিকতায় পরিবেশগত ও উন্নয়নমূলক সমস্যা চিহ্নিত করা এবং সেসব সমস্যার সমাধান খুঁজে বের করার জন্য 1983 সালে জাতিসংঘ নরওয়ের 29তম প্রধানমন্ত্রী গ্রো হারলেম ব্রুন্ডল্যান্ডকে প্রধান করে ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট গঠন করে, যা ব্রুন্ডল্যান্ড কমিশন নামে পরিচিত। এই কমিশনের মূল লক্ষ্য ছিল টেকসই উন্নয়নের বিষয়ে বিশ্বের সবগুলো স্বাধীন দেশকে একত্রিত করা। 1987 সালে এই কমিশন আওয়ার কমন ফিউচার নামের একটি প্রতিবেদন প্রকাশ করে, যা ব্রুন্ডল্যান্ড রিপোর্ট নামে পরিচিত। এখানে দেখেন গ্রো হারলেম ব্রুন্ডল্যান্ডের ছবি। এই প্রতিবেদনে সর্বপ্রথম টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট ধারণাকে সংজ্ঞায়িত করা হয়। প্রতিবেদনটিতে বলা হয়েছে, মূলত টেকসই উন্নয়ন হচ্ছে এমন একটি অর্থনৈতিক উন্নয়ন যা বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটাতে সক্ষম হয়। ডেভেলপমেন্ট দ্যাট মিটস দ্য নিডস অফ দ্য প্রেজেন্ট উইদাউট কম্প্রোমাইজিং দ্য এবিলিটি অফ ফিউচার জেনারেশনস টু মিট দেয়ার ওন নিডস। এসডিজি এর প্রেক্ষাপট। 3 থেকে 14 জুন 1992 ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলনের পর টেকসই উন্নয়নের ধারণা বিশ্বব্যাপী ব্যাপকভাবে প্রচার লাভ করে। এ পরিপ্রেক্ষিতে বিশ্ব সমাজ 6 সেপ্টেম্বর 2000 জাতিসংঘের মাধ্যমে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এমডিজি প্রণয়ন করে। সে সময় এমডিজিতে টেকসই উন্নয়নের দিকেই নজর দেওয়া হয় বেশি, যাতে পরিবেশকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এমডিজিতে জাতিসংঘের
তৎকালীন সদস্য দেশগুলোর জন্য 8টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়। লক্ষ্যমাত্রাগুলো 2015 সালের মধ্যে পূরণ করতে বলা হয়। এর মধ্য দিয়ে বিশ্বজুড়ে স্থায়ী বা টেকসই উন্নয়ন তৎপরতায় একটা গতি আসে। সেই গতি ধরে রাখতেই 25শে সেপ্টেম্বর 2015 জাতিসংঘ 15 বছরের জন্য আরও একগুচ্ছ লক্ষ্য নির্ধারণ করে, যার নাম দেওয়া হয় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা SDGs। ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড, দ্য 2030 এজেন্ডা ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট শীর্ষক এই কর্মসূচিতে কতগুলো বিস্তারিত, সুদূরপ্রসারী ও গণকেন্দ্রিক বিশ্বজনীন ও রূপান্তর সৃষ্টিকারী লক্ষ্য ও টার্গেট অন্তর্ভুক্ত, যা গ্লোবাল গোলস বা 2030 এজেন্ডা হিসেবে অভিহিত। এতে 17টি অভীষ্ট বা গোল নির্ধারণ করা হয়, যা সদস্য দেশগুলোকে 2030 সালের মধ্যে পূরণ করতে বলা হয়। 1 জানুয়ারি 2016 SDGর বাস্তবায়ন শুরু হয়। তুলনামূলক চিত্র MDG এবং SDGs। তাহলে পূর্ণরূপ MDG হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, SDGs হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। গৃহীত হয় হচ্ছে MDGs গৃহীত হয় 6 সেপ্টেম্বর 2000, SDG হচ্ছে 25শে সেপ্টেম্বর 2015। স্থান তাহলে MDGs হচ্ছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র, SDGও নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র। তাহলে UNGA অধিবেশন হয় মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসের ক্ষেত্রে 55তম, SDG এর ক্ষেত্রে 70তম। অভিষ্ট মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসের 8টি ছিল আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের 17টি। লক্ষ্যমাত্রা MDGs এর হচ্ছে 18টি এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের 169টি। মেয়াদকাল 2001 থেকে 2015 সাল হচ্ছে MDGs এর ক্ষেত্রে, আর SDGs এর ক্ষেত্রে 2016 থেকে 2030 সাল। বাস্তবায়ন শুরু তাহলে MDGs হচ্ছে 1 জানুয়ারি 2001 থেকে এবং SDGs হচ্ছে 1 জানুয়ারি 2016 থেকে। মেয়াদ শেষ হবে MDGs এর হচ্ছে 31শে ডিসেম্বর 2015 এবং SDGs এর 31শে ডিসেম্বর 2030। এই চার্টটা খুবই ইম্পর্টেন্ট একটা চার্ট, খুব ভালো মতো করে নোট করে রাখবেন, কাজে লাগবে। আমরা এখন শিখব কর বা ট্যাক্স নিয়ে। তাহলে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে কর এবং ট্যাক্স। খুবই রিসেন্টলি বাজেট প্রকাশ হয়েছে আমরা জানি, তো একই সাথে আমরা ট্যাক্স নিয়েও একটু শিখব। করের ইংরেজি প্রতিশব্দ ট্যাক্স এসেছে ল্যাটিন শব্দ ট্যাক্সো বা ট্যাক্সো থেকে। এর অর্থ একটি আজ্ঞাহীন আর্থিক মূল্য। এর অর্থ একটি আজ্ঞাধীন আর্থিক মূল্য। ট্যাক্স বা কর হলো সরকারের কাছে নাগরিকদের অর্থ প্রদানের একটি বাধ্যতামূলক ব্যবস্থা। এর মাধ্যমে সরকার দেশের উন্নতির জন্য নাগরিকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। এটি একটি আর্থিক দায় যা নাগরিকদের সরকারি আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করে। কর ব্যবস্থা দুটি প্রধান বিভাগে বিভক্ত: প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর। ব্যক্তি এবং কর্পোরেশনের আয় বা সম্পদের উপর প্রত্যক্ষ কর ধার্য করা হয়। প্রত্যক্ষ কর, আয়কর, ইনকাম ট্যাক্স। এটি একটি প্রত্যক্ষ কর যা একটি অর্থ বছরে ব্যক্তি এবং কর্পোরেশন দ্বারা অর্জিত আয়ের উপর আরোপ করা হয়। আয়করের হার আয়ের স্তর এবং করদাতার প্রকারের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। ক্যাপিটাল গেইন ট্যাক্স CGT, এটি একটি প্রত্যক্ষ কর যা মূলধন সম্পদ যেমন শেয়ার, সম্পত্তি, বন্ড ইত্যাদি স্থানান্তর থেকে উদ্ভূত লাভ বা ক্ষতির উপরে আরোপ করা হয়। মূলধন লাভ করের হার সম্পদের ধরন এবং ধারণকালের উপর নির্ভর করে। কর্পোরেট ট্যাক্স, এটি একটি প্রত্যক্ষ কর যা একটি আর্থিক বছরে কোম্পানি দ্বারা অর্জিত লাভের উপরে আরোপ করা হয়। উল্লেখিত আয়কর, ক্যাপিটাল গেইন ট্যাক্স ও কর্পোরেট ট্যাক্স আয়কর আইন 1961 অনুযায়ী সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স দ্বারা পরিচালিত হয়। প্রত্যক্ষ করের মধ্যে আরও রয়েছে সম্পত্তি কর, ওয়েলথ ট্যাক্স। যদি কোনো ব্যক্তির সম্পত্তির মূল্য 30 লক্ষ টাকা ছাড়িয়ে যায় তবে অতিরিক্ত অংশের 1% কর হিসেবে প্রদান করতে হয়। 2015 সালে ঘোষিত বাজেটে এই কর ব্যবস্থার অবসান ঘটে। তারপরে এটি প্রতি বছর 1 কোটি টাকার বেশি আয় করা ব্যক্তিদের উপরে 12% শুল্ক দিয়ে প্রতিস্থাপিত হয়। এটি সেই সব সংস্থার উপরও প্রযোজ্য যার প্রতি বছর 10 কোটি টাকার বেশি আয় করে থাকে। উপহার কর, গিফট ট্যাক্স। 1998 সালের নিয়ম অনুযায়ী
পরিবারের সদস্যদের এবং স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া উপহারগুলো করমুক্ত। অন্যদের কাছ থেকে পাওয়া 50,000 টাকার বেশি উপহারগুলি সম্পূর্ণরূপে করযোগ্য। সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স STT, এটি হলো ভারতের স্বীকৃত স্টক এক্সচেঞ্জগুলোতে স্টক, মিউচুয়াল ফান্ড এবং ডেরিভেটিভগুলির মতো সিকিউরিটি ক্রয় বিক্রয়ের উপরে আরোপিত একটি কর। পরোক্ষ কর কাস্টমস ডিউটি, এটি একটি পরোক্ষ কর যা জাতীয় সীমানা জুড়ে পণ্য আমদানি ও রপ্তানির উপরে আরোপ করা হয়। শুল্ক কাস্টমস অ্যাক্ট 1962 দ্বারা পরিচালিত হয় এবং সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস CBIC দ্বারা পরিচালিত হয়। এক্সাইজ ডিউটি, এটি হলো ভারতে উৎপাদিত পণ্যের উপর আরোপিত এক ধরনের কর। এটি কাস্টমস ডিউটি থেকে ভিন্ন কারণ এটি শুধুমাত্র দেশীয়ভাবে উৎপাদিত পণ্যের ক্ষেত্রেই প্রযোজ্য। পণ্য ও পরিষেবা কর GST, এটি একটি পরোক্ষ কর যা আগের অনেক পরোক্ষ কর যেমন বিক্রয় কর, পরিষেবা কর, মূল্য সংযোজন কর ইত্যাদিকে প্রতিস্থাপন করেছে। GST হলো একটি ব্যাপক কর যা পণ্য ও পরিষেবার সরবরাহের উপর আরোপ করা হয়। পরোক্ষ করের মধ্যে আরও রয়েছে বিক্রয় কর বা সেলস ট্যাক্স। বিক্রয় কর হলো পণ্য ও সেবা বিক্রির উপরে আরোপিত এক ধরনের খরচ, সাধারণত কেনা পণ্যের খুচরা মূল্যের 1% হিসেবে নির্ধারিত হয়। বিক্রয় কর বিক্রেতারা সংগ্রহ করেন এবং সরকারকে জমা দেন। পরিষেবা কর সার্ভিস ট্যাক্স, পরিষেবা কর 15% হারে ধার্য করা হয় এবং এটি কোম্পানিগুলি দ্বারা প্রদত্ত পরিষেবাগুলিতে প্রযোজ্য। অস্পষ্টতা এড়াতে রেস্তোরাঁগুলো মোট বিলের 40% উপর পরিষেবা কর ধার্য করে। মূল্য সংযোজন কর, পরোক্ষ করের মধ্যে রয়েছে মূল্য সংযোজন কর বা ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্সেস ভ্যাট বা মূল্য সংযোজন কর বা মূসক হচ্ছে একটি পরোক্ষ কর। সহজভাবে বলা যায় যে কোনো ক্রেতা যখন কোনো পণ্য বা সেবা ক্রয় করে তার মূল্যের অতিরিক্ত যে কর তিনি দিয়ে থাকেন সেটি হচ্ছে ভ্যাট বা মূসক। কোনো পণ্য বা সেবার সর্বশেষ ভোক্তা বা ক্রেতাই সেই পণ্য বা সেবার মূসক দাতা। 1 জুলাই 1991 থেকে মূল্য সংযোজন কর বা ভ্যাট বা মূসক চালু করা হয়। বাংলাদেশে পণ্য বা সেবার উপরে 15% মূসক আরোপের নিয়ম রয়েছে, তবে কিছু কিছু ক্ষেত্রে 1.5% থেকে 10% মূসকও নির্ধারণ করা হয়ে থাকে। 3 ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার TIN হলো একটি 9 সংখ্যার নম্বর যা অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা IRS দ্বারা করদাতাদের শনাক্ত করতে ব্যবহৃত হয়। বর্তমানে ডিজিটাল বাংলাদেশে জমি ক্রয় বিক্রয়, আয়কর, ব্যাংক থেকে ঋণ বা সঞ্চয়, ব্যবসায়িক লাইসেন্স বা টেন্ডার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে TIN প্রযোজ্য। যেখানে আমরা একটা স্যাম্পল TIN এর ছবি দেখতে পাচ্ছি। ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা TIN হলো একটি 9 সংখ্যার নম্বর যা অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা IRS দ্বারা করদাতাদের শনাক্ত করতে ব্যবহৃত হয়। বর্তমানে ডিজিটাল বাংলাদেশে জমি ক্রয় বিক্রয়, আয়কর, ব্যাংক থেকে ঋণ বা সঞ্চয়, ব্যবসায়িক লাইসেন্স বা টেন্ডার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে TIN প্রযোজ্য। রাজস্ব নীতি প্রসারিত দৃষ্টিতে রাজস্ব নীতি বলতে সরকারের আয় ব্যয় সংক্রান্ত নীতিকে বোঝানো হলেও সংকীর্ণ দৃষ্টিতে সরকারের ব্যয় এবং কর এ দুয়ের সমন্বিত বাজেট নীতিকে রাজস্ব নীতি বা ফিসকাল পলিসি বলে। রাজস্ব নীতির গুরুত্বপূর্ণ উদ্দেশ্য মূল্যস্তরের স্থিতিশীলতা ও নিয়োগ সম্প্রসারণ। সো দ্যাটস ইট ফর টুডেজ ক্লাস। আশা করি ভালো লেগেছে। আমরা পরবর্তী ক্লাসে আরও কিছু সিলেক্টেড শর্ট নোটস দেখব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট সেকশনে আমাদের সাথে যুক্ত থাকবেন। কমেন্টে জানিয়ে দিন কেমন লাগছে এবং কোন বিষয়ের উপরে ক্লাস চান সেটাও লিখে রাখতে পারেন। সো পরের ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।